দর্শক, কুষ্টিয়ায় দৌলতপুরে ফিলিপনগরে যে পীর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনায় অবশেষে গত রাতে মামলা হয়েছে। 2 শতাধিক আসামি করে এই মামলা পরিবারের পক্ষ থেকে অবশেষে করা হয়েছে। গত 2 দিনের বেশি সময় পরিবারকে নানা ধরনের হুমকি ধামকি ভয় ভীতি দেখিয়ে মামলা থেকে বিরত রাখার যে চেষ্টা, সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে, কিন্তু মামলা করা হলেও এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি। বিভিন্ন গণমাধ্যম বলছে এই ঘটনার প্রধান আসামি সহ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা সবাই ফিলিপনগর এবং আশেপাশের গ্রাম, চরসাদিপুর, ইসলামপুর, বিভিন্ন গ্রামের তরুণ এবং রাজনীতির সঙ্গে জড়িতরা যারা ছিল তারা গা ঢাকা দিয়েছে, এলাকা ছেড়ে দিয়েছে। এলাকা ছেড়ে দেওয়ারই কথা, কারণ পুলিশ এই ব্যাপারে এক ধরনের গা ছাড়া ভাব দেখিয়েছে। পুলিশ কোনো ধরনের অ্যাকশন নেয়নি, সেই সুযোগে তারা এলাকা ছাড়া হয়েছে। প্রধান আসামি লাপাত্তা। এছাড়া গণমাধ্যম বলছে এখন পর্যন্ত 17 জনকে চিহ্নিত করতে পেরেছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী গোপনে তদন্ত করে, যারা সবাই পলাতক, যারা কেউই গ্রামে নেই। নানা রকমের রোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে। প্রথম আলো যে সত্যের সন্ধানে ফিলিপনগর ফেসবুক আইডির কথা বলেছিল, ফেসবুক পেজ বলেছিল প্রথম আলো, সেটা মূলত ফেসবুক পেজ নয়, ফেসবুক আইডি। এবং সেই ফেসবুক আইডি কে চালায়, কোত্থেকে এই কাজটা করা হয়েছে, সেগুলো বের করা এতটাই সহজ যেটা পুলিশ তো অনেক দূরের কথা, সাধারণ মানুষের পক্ষেই সম্ভব। গণমাধ্যমে বিভিন্ন খবর বেরিয়েছে এবং আশা করা হচ্ছে এবার অন্তত এর সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে। ঘটনাটা আরও বেশি বিদঘুটে তারা নিজেরাই করে ফেলেছে যখন এই ঘটনার পরবর্তীতে আবার বাউল শফি মণ্ডলকে জড়িয়ে, শফি মণ্ডলের শিষ্য শাহাবুল বাউল, তাদেরকে জড়িয়ে হত্যার হুমকি একের পর এক দিয়ে যাচ্ছিল। চলুন একটু গণমাধ্যম এবং পুলিশের সূত্র কি বলছে, কি রোমহর্ষক চিত্র বেরিয়ে আসলো, সেগুলো একটু আলোচনা করে দেখি এই ঘটনার প্রকৃত অপরাধীদের শাস্তি হবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কুষ্টিয়া দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে যে ঘটনা ঘটেছে, পীর শামীম রেজাকে হত্যা করা, সেই ঘটনায় অবশেষে গত রাতে মামলা হয়েছে। প্রথম আলোর এই খবরটা দেখে নিন। প্রথম আলো বলছে কুষ্টিয়ার পীরকে হত্যার ঘটনায় একজনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি 200 জন। অর্থাৎ প্রধান আসামি যে তার নাম শুধু উল্লেখ করা হয়েছে, বাকি নাম উল্লেখ করা হয়নি, কিন্তু বিভিন্ন তদন্তে অনেক নাম বেরিয়ে এসেছে। এই ঘটনা যখন প্রথম আলো বলছে তখন আরেকটা পত্রিকার শিরোনাম দেখে নিন। সেখানে ডেইলি স্টার বলছে মব হামলায় পীর নিহত, ছায়া তদন্তে পুলিশ, আটক নেই। অর্থাৎ এখন পর্যন্ত কোনো আটকের ঘটনা ঘটেনি, এটা নিশ্চিত করছে ডেইলি স্টার। প্রথম আলোর নিউজে বলা হচ্ছে যে সোমবার রাতে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় এই হত্যা মামলা করেছেন। এ সময় তার সঙ্গী বাকি 2 ভাইও ছিলেন। মামলায় ফিলিপনগরের বাসিন্দা কাঠমিস্ত্রি রাজীব দফাদারকে প্রধান আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি রয়েছে আরও 200 জন। সোমবার 10:30টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, আসামি এবং জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে। মামলার এজাহারে ফজলুর রহমান উল্লেখ করেছেন তার ছোট ভাই আব্দুর রহমানের ফিলিপনগরে নিজ বাড়িতে দরবার শরীফ শনিবার 2:45টার দিকে বিকেল তার ভাইয়ের বাড়িতে অবস্থিত দরবারে অবস্থান করছিলেন। এ সময় রাজীব সহ অজ্ঞাতনামা 200 জন আসামি একযোগে সংঘবদ্ধ হয়ে হাতে লোহার রড, হাঁসুয়া, দা, ছুরি, কুড়াল, বাঁশের লাঠি ও কাঠের বাটাম নিয়ে দরবার শরীফে অনধিকার প্রবেশ করে, দরজা জানালা ভাঙচুর করে এবং তারপর দ্বিতীয় তলায় প্রবেশ করে জোবায়ের 31 নামের একজনকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এরপর আসামি রাজীব মিস্ত্রি লোহার রড দিয়ে আব্দুর রহমানের কোমর বরাবর এবং হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। অজ্ঞাতনামা আসামিরা আব্দুর রহমানকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথার উপরে ডান চোয়ালের কাছে, ঠোঁটের কাছে থুতনিতে, পীরের বাঁ পাশে এবং ডান পাশের হাঁটুর পেছনে কুপিয়ে গুরুতর জখম করেন এবং বাঁশের লাঠি এবং বাটাম দিয়ে তাকে পেটাতে থাকে বিভিন্ন অংশ।
অংশে। এলোপাথারি মারধর করে। আব্দুর রহমানের চিৎকারে দরবার শরীফের পরিচারিকা জমিরন দৌড়ে যান। অজ্ঞাতনামা আসামিরা তাকেও হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারতে গেলে কোপটি তার মাথায় না লেগে হাত দিয়ে ঠেকাতে গেলে হাতে লাগে, এরকম বর্ণনা দিয়ে এই মামলা করা হয়েছে। সোমবার দুপুরে গতকালকে ফিলিপনগর গ্রামের দারোগার মোড় বাজারে রাজীবের কাঠের দোকানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। সেখানকার একটা চায়ের দোকানিকে পীরকে টেনে বের করা এবং মরার ভিডিও দেখালে তিনি বলেন এটা রাজীব। শনিবার বিকেল 5টার পর দোকানে এসে সে চলে গেছে, আর আসেনি। রাজীবের বাড়িতে গেলে তার বাবাকে পাওয়া যায়নি। তার বোনের স্বামী তিনি এসে বলেন রাজীবের কাঠের দোকান এখন আমি দেখাশোনা করছি। গতকালকে বিকেলে রাজীব চলে গেছে আর ফিরে আসেনি। তার মানে এই রাজীব দফাদার সে হাওয়া হয়ে গেছে। সে যখন হাওয়া হয়ে গেছে, হাওয়া হওয়াটাই স্বাভাবিক, কারণ গতকালকেও খুলনার অতিরিক্ত ডিআইজি তিনি স্পটে এসে যে ধরনের করুণ সুর শুনিয়েছেন, যেন মনে হয়েছে যে আসামিরা কোনো অপরাধ করেনি, বরং তিনি উপদেশ দিতে এসেছেন। কোনো অ্যাকশনের পরিবর্তে তিনি উপদেশবাণী এবং পুলিশের অসহায়ত্ব প্রকাশ করেছেন এক ধরনের। এই ঘটনা যখন আমরা দেখছি তখন আমরা ভয়াবহ কিছু তথ্য খুঁজে পেয়েছি। চ্যানেল আই নিশ্চিত করছে, চ্যানেল আইয়ের এই খবরটা আপনাদেরকে জানিয়ে তারপরে আমরা সেই ভয়াবহ তথ্য অনুসন্ধানে নামতে চাই। চ্যানেল আই কী বলছে দেখুন। চ্যানেল আই বলছে কুষ্টিয়ার দরবারে হামলা ও পীরের হত্যার ঘটনায় 19 জন শনাক্ত, 19 জনকে শনাক্ত করা গেছে। 19 জনকে শনাক্তের কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে অন্তত 13 জনের নাম ঠিকানা সহ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতাও নিশ্চিত হয়েছে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। এর সঙ্গে প্রধান যে দুজন জড়িত সেই দুজন, একজন জামাতের রাজনীতির সঙ্গে জড়িত আর একজন খেলাফত মজলিসের উপজেলার নেতা। এই দুজন এই ঘটনাটা ঘটিয়েছে, তাদের নেতৃত্বে এটা পুলিশ নিশ্চিত হয়েছে। কি বলছে চ্যানেল আই? দরবারে হামলার ঘটনা নিয়ে জেলা পুলিশের একাধিক কর্মকর্তা ছড়িয়ে পড়া ভিডিও এবং বিভিন্ন কিছু বিশ্লেষণ করে আশেপাশের কয়েকটা মাদ্রাসার শিক্ষার্থীরা ছিলেন এটা নিশ্চিত হয়েছে। হামলাকারীদের কেউ কেউ মুখ ঢেকেছিলেন, তাদের নামও জানতে পেরেছে। এরকম 19 জন রয়েছে, তাদের সবার বাড়ি ফিলিপনগর সহ আশেপাশের চরসাদিপুর এবং ইসলামপুরে। ঘটনার পর অনেকেই এলাকা ছাড়া, গা ঢাকা দিয়েছেন এলাকা ছাড়া হয়ে। সোমবার 13 এপ্রিল বিকেলে জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন 2টি রাজনৈতিক দলের নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সেই 2টি রাজনৈতিক দল কোন দুটা? জামাত ইসলাম এবং খেলাফত মজলিস। সেখানে বলা হচ্ছে যে তাদের একজনকে প্রত্যক্ষদর্শীর মতে ঘটনাস্থলে দেখা গেছে পীরের দরজা ভেঙে তাকে বের করে আঘাতকারী একজনকে শনাক্ত করা গেছে। তার নাম রাজীব দফাদার। তিনি পেশায় কাঠমিস্ত্রি। বাবার নাম গাজী দফাদার। রাজীব জামাত ইসলামের রাজনীতি করেন। ঘটনার দিন বিকেল 5টার পর থেকে তিনি এলাকা ছাড়া। গত নির্বাচনে জামাতের নির্বাচন করেছেন প্রকাশ্যে, এরকম তথ্য চ্যানেল আই বলছে। কে ওই আক্রমণটা করেছিল তখনকার ভিডিওটা আপনারা একটু দেখে আসুন। দরজা যে আঘাত করা হলো, তারপর শামীম রেজা দরজা খুলে দিলেন। তারপরে প্রথম আঘাতটা যে ব্যক্তি করেছিল শামীম রেজার মাজাতে লোহার রড দিয়ে, সেই ব্যক্তিই হচ্ছে রাজীব দফাদার। একটু দেখে আসুন সেই দৃশ্যটা আরেকবার। এদিকে সোমবার দুপুরে ফিলিপনগর গ্রামে দারোগার মোড় বাজারে রাজীবের কাঠের দোকানে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার বনজামাই বলেছে সে হাওয়া হয়ে গেছে। যোগাযোগ করা হলে জামাতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, উপজেলা সেক্রেটারি, বলেছেন যতটুকু শুনেছি দরবারে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে হামলা করেছে। তারা এলাকার সব রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারে। জামাতের কেউ আছে কিনা তার জানা নেই। এই তথ্য তিনি দিয়েছেন। পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে প্রথম দফায় যারা হামলায় অংশ নেয় তাদের বেশিরভাগই চলে যায়। প্রথম দফায় হামলাকারীদের মধ্যে 5 থেকে 7 জনের একটি দল সরাসরি একটি ভবনের দোতলায় উঠে পীরের কক্ষে যায়, পীরের দরজা ভাঙে, যেটা বললাম রাজীব যে কাজটা করেছে। এবং এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছে থেকে পাওয়া পুলিশ তথ্যে জানতে পেরেছে মিছিল নিয়ে দরবারে গিয়েছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আসাদুল ইসলাম। তার বাড়ি ফিলিপনগর গ্রামে।
এই আসাদুল ইসলাম মূলত এই পুরো ঘটনার নেতা, যার সঙ্গে স্থানীয় দৌলতপুর থানার এক এসআই ঘটনার দিন বারবার চেষ্টা করেছেন যোগাযোগ করার এবং বারবার এই আসাদুল মিথ্যা তথ্য দিয়েছে। আসাদুলকে বারবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা। দরবারকে কেন্দ্র করে আসাদুল মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, বলেছে যে না আমাদের একটা মিটিং আছে আসরের নামাজের পরে, সেই মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হবে, এলাকার মুরব্বী মুসল্লিদের নিয়ে মিটিং আছে, এরকম নানা কথা বলে বিভ্রান্ত করেছে। পুলিশ যখন তার ওই বিভ্রান্ত করার চেষ্টা বুঝতে পেরেছে তখন পুলিশ জোর দিয়ে তাকে চাপ দিয়েছে জানানোর জন্য, কিন্তু সে ব্যাপারটা জানায়নি। এবং ওই স্থানীয় যে আবেদের ঘাট, পদ্মা নদীর ঘাট, আবেদের ঘাট ওই এলাকায় বিখ্যাত প্রসিদ্ধ একটা ঘাট, সেই আবেদের ঘাট সংশ্লিষ্ট মসজিদে এই আসাদুল মাইকিং করে লোকজন জড়ো করে এই ঘটনা ঘটেছে। আসাদুল এবং রাজীব দফাদার এই দুজন মিলে এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার ঘটনাকে উস্কে দেওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি ভূমিকা পালন করেছে যে ফেসবুক পেজ বলা হয়েছিল প্রথম আলো থেকে, পরে আমরা ঘাটাঘাটি করে দেখেছি সেটা আসলে ফেসবুক পেজ নয়, ফেসবুক পোস্ট, ফেসবুক আইডি, এবং সেই আইডির নাম হচ্ছে সত্যের সন্ধানে ফিলিপনগর। আমরা ঘটনা সে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ঘটনাটাকে সে প্রবাহিত করেছে একটু আপনারা দেখে নিন। প্রথম স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে সত্যের সন্ধানে ফিলিপনগর ফেসবুক পেজের স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে সে প্রথম পোস্ট করে 10 এপ্রিল 8:42 অর্থাৎ রাত 8:42 প্রথম পোস্টটা করে। সেখানে ওই শামীম রেজার ভিডিওর যে খণ্ডিতাংশ 30 সেকেন্ডের সেই ভিডিও পোস্ট করে সে পুরো এলাকাবাসীকে আহ্বান জানাই যে তাকে আক্রমণ করতে হবে এবং তাকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর সে 11 এপ্রিল সকাল 10:22 একটা পোস্ট করে। আনসারুল্লাহ মুজাহিদ তার একটা পোস্ট শেয়ার করে সে লেখে, অন্যায় যখন মহামারীর আকার ধারণ করে আইন হাতে তুলে নেওয়া তখন ফরজ হয়ে যায়। আসুন সবাই আজ বাদ জোহর ফিলিপনগর আবেদের ঘাটে ঐক্যবদ্ধ হয়ে শয়তানের অনুসারী ইসকনের দালাল ভণ্ড শামীমের আস্তানা বিরান ভূমিতে পরিণত করি। এই আহ্বান সে জানাই হচ্ছে 11 এপ্রিল সকাল 10:22 ফেসবুক পোস্টের মাধ্যমে। এরপরে সে ফেসবুক পোস্ট দেয় আক্রমণের যে পোস্ট, সেই আক্রমণের পোস্টটা ভিডিও পোস্ট দেয়, সেই পোস্টটা আপনারা দেখে নিন। সেখানে সে সরাসরি বলে, অবশেষে ভণ্ড শামীমের আস্তানায় আক্রমণ করলাম, সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান, আপনারা দলে দলে চলে আসুন ভণ্ড শামীমের আস্তানায়। শয়তানের অনুসারী কাফের ইসকনের দালাল ভণ্ড শামীমের আস্তানা বিরান ভূমিতে পরিণত করা হবে। শামীমকে ধ্বংস করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সে এই আহ্বান জানায়। সেদিন হচ্ছে 11 এপ্রিল 2:59 এই ভিডিও সে সম্ভবত লাইভ করেছিল। এরপরের পোস্টটা হচ্ছে মেরে ফেলার পরে 11 এপ্রিল 5:41 বিকেল 5:41 সে পোস্ট করে বেশ কয়েকটা ছবি দিয়ে ওই শামীম রেজার। সেখানে সে লেখে, ইবলিস শয়তানের অনুসারী কাফের ইসকনের দালাল ভণ্ড শামীম কোরআনকে অবমাননা করায়, নিজেকে খোদা এবং দাবি করায়, আল্লাহর নবীকে সাহাবীদের মূর্খ বলায়, তাকে মারা হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে সে মৃত্যুবরণ করে। এই তথ্য সে নিশ্চিত করে তার নিজের পোস্টে। এরপরে সে এর আগে একটি ভিডিওতে সোহান বাদশাহ নামে একজনের ফেসবুক আইডির কথা বলেছিলাম, যে ভিডিও পোস্ট করে এই ঘটনা জাস্টিফাই করার চেষ্টা করেছে যে গ্রামবাসী করেছে উত্তেজিত হয়ে, কিন্তু এটা কেন করেছে আপনারা আমার এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। নানা যুক্তি দিয়ে এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। সেই সোহান বাদশার পোস্ট সত্যের সন্ধানে ফিলিপনগর থেকে শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কপি পোস্ট সোহান বাদশাহ, কুষ্টিয়ার ফিলিপনগরে আলোচিত কোরআন অবমাননাকারী শামীম বাবার মাজারে হামলা ও তাকে গণপিটুনিতে হত্যার বিষয়ে পাওয়া তথ্যের উপরে বিস্তারিত এই পোস্টটা সে করে। এরপরে সে পোস্ট করে 12 এপ্রিল
12 এপ্রিল 4:16 বিকেল 4:16 সে তখন সেখানে লিখছে, এত কিছু দেখার পরে ভণ্ড শামীম এবং এর জন্য মায়াকান্না করা ব্যক্তিরা ভণ্ড শামীমের অনুসারী। এবং এখানেই সে মানে এরকম একাধিক পোস্টে, এরপরে আরেকটা পোস্ট দেখে নিন, আরেকটা মানে এই পোস্টে সে প্রথম শফি মণ্ডল এবং তার শিষ্য বাউল শাহাবুল তাদের নাম উল্লেখ করে তাদেরকেও হত্যাযজ্ঞ করার আহ্বান জানায়। এরপরে আমরা দেখি যে শামীমের যে জানাজা পড়ায় যে হুজুর, সেই হুজুরকে নিয়ে সে পোস্ট করে, সেই ভিডিও দিয়ে সেই পোস্ট করে এই হুজুরকে আক্রমণ করার এবং তাকে উদ্দেশ্য করে যাচ্ছে তাই বলে সে পোস্ট দেয়। এরপরে সে পোস্ট দেয় মানে গতকালকে একটা পোস্ট দেয়, সেই পোস্টটা দেখে নিন। সেখানে সে লেখে, পতিতালয়ের পতিতা মেয়ে ছেলে বুঝতে চায় না ইসলাম শরিয়া অনুযায়ী গর্দান কেটে মৃত্যুদণ্ড, সুদখোররা বুঝতে চায় না সুদের ওপরে অর্থ দেওয়ার মানে আল্লাহর তার রাসূলের প্রতি যুদ্ধ ঘোষণা। অর্থাৎ এখানে সে আবারও এই হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার জন্য নানা ধরনের তথ্য দিয়ে এই পোস্টটা সে দেয়। এরপরের পোস্টে সে মামলার পরে গত রাতে সে এই পোস্টটা করেছে। মামলার পরে শামীম রেজার বড় ভাইয়ের ছবি দিয়ে সে এই পোস্ট করেছে, সেটা দেখে নিন। সেখানে সে বলছে যে ইবলিসের পূজারী, হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ ধর্মপ্রচারক, ইসকনের দালাল, শ্রী শ্রী যিশু, শামীম কৃষ্ণ আল জাহান্নামীর ভাই ফজলু সব কিছু জানার পরে থানায় মামলা করিয়াছে 200 মানুষের নামে এবং তাকেও হুমকি দিয়েছে যে সেও শয়তান ইবলিসের দলে ভিড়ে গেছে, তার জন্য বিপদ অপেক্ষা করছে, এরকম হুমকি সে দিয়েছে। এবার এই সত্যের সন্ধানে যে পেজ, সেই পেজের মানে আইডি, সেই আইডির আপনারা মূল স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে আবেদের ঘাটে বাধাই করা যে অপরূপ সৌন্দর্যের স্থাপনা, সেই স্থাপনার ছবি দিয়ে কাভার পেজে সেখানে এই মানে আইডিটা তার। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনারা আরেকটা স্ক্রিনশট দেখে নিন যেখানে সত্যের সন্ধানে আইডির একেবারে ডিটেল, সেই আইডির ডিটেলে আপনারা গেলে দেখেন যে 7.7K ফলোয়ার্স, 0 ফলোয়িং, সে কাউকে ফলো করে না। এবং সেখানে আমিরুল ইসলাম লেখা, তার মানে এই ব্যক্তির নাম হচ্ছে আমিরুল ইসলাম। তার অ্যাবাউট ইনফোতে গিয়ে দেখা যায় তার নাম হচ্ছে আমিরুল ইসলাম এবং তার মানে ফ্রেন্ড তালিকায় ওই এলাকার বহু মানুষকে দেখা গেছে। শেষ দুটো পোস্ট আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে সে পোস্ট করে স্যাটারডে অর্থাৎ শনিবারে সে পোস্ট করে, এই পোস্টটা দেখে নিন। ইবলিস শয়তানের অনুসারী, কাফের, ইসকনের দালাল, ভণ্ড শামীম কোরআনকে অবমাননা করায়, নিজেকে খোদা দাবি করায়। সেখানে সে বলছে যে শফি মণ্ডল ও বাউল শাহাবুল জাহাঙ্গীর সহ সকল ভণ্ডরা যেন শামীমের করুণ পরিণতির শিক্ষা নেয় এবং সতর্ক হয়। অর্থাৎ শফি মণ্ডল এবং বাউল শাহাবুলকে আবারও আক্রমণ করা হচ্ছে এবং সেই আক্রমণটা কোন ছবি দিয়ে করা হয়েছিল দেখুন, এই ছবি দুটো দেখুন, যেখানে শফি মণ্ডল এবং বাউল শাহাবুলের ছবি দিয়ে সে লিখেছে, শফি মণ্ডল, বাউল শাহাবুল জাহাঙ্গীর সহ সকল ভণ্ডরা যেন শামীমের করুণ পরিণতির শিক্ষা নেয় এবং সতর্ক হয়। এই পোস্টগুলো সে একের পর এক দেয় এবং এই শামীম রেজাকে হত্যাকাণ্ডের মূল নেতা হিসেবে যারা রয়েছে, রাজীব দফাদারের নাম এসেছে প্রধান আসামি। আমার মনে হয় যে এই সত্যের সন্ধানে এই পেজ যে চালায়, সেই মূল ইন্ধনদাতা এবং তার কিছু সাপোর্টিং ইন্ধনদাতা রয়েছে। প্রথম আলো তাদের খবরে বলেছে যে 7টি ফেসবুক আইডি এবং পেজ থেকে উস্কানি দিয়ে এটাকে সংগঠিত করা হয়েছে এবং বাস্তবায়ন করা হয়েছে। এখন পুলিশ তাদেরকে খুঁজে পেলেই হয়। অবশেষে যে মামলা হলো এবং মামলার মাধ্যমে যে বার্তাটা আসলো, এই বার্তাটা যদি পুলিশ ভালোভাবে বুঝতে পারে তাহলে খুবই ভালো, আর বুঝতে না পারলে কিছুই করার নাই। গতকালকে আমরা দেখেছি যে সমকাল একটা মানে লেখা প্রকাশ করেছে, দৈনিক সমকালের এই লেখাটা আপনারা দেখে নিন। সেখানে তারা শিরোনাম করেছে, সুফিবাদ ও বাউল দর্শনের অনুসারী ছিলেন শামীম। সুফিবাদ এবং বাউল দর্শন এটা কোনোভাবেই অপরাধ হতে পারে না। যদি তাই হতো তাহলে বাংলাদেশে আউল বাউল লালনের দেশ বলা হয়, এই বাংলাদেশটা জঙ্গি রাষ্ট্রে বহু আগেই মানে পদার্পণ করত এবং এটাকে জঙ্গি রাষ্ট্র হিসেবে সারা পৃথিবী আখ্যা দিত। যদিও বাংলাদেশের ব্যাপারে জঙ্গিপনার ব্যাপারে বহু অভিযোগ রয়েছে, কিন্তু প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার বাংলাদেশে জঙ্গির অস্তিত্ব অস্বীকার করেছিল এবং বারবার শেখ হাসিনাকে অপরাধী বলে
শেখ হাসিনার সমস্ত কর্মকাণ্ড জঙ্গিবাদের নাটক সাজিয়ে ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের অনুসারী মানুষদের শায়েস্তা করার ব্যবস্থা করত শেখ হাসিনা, এরকম ন্যারেটিভ তৈরি করে জঙ্গিবাদের বাস্তবতাকে অস্বীকার করতে আমরা দেখেছি। অথচ পুরো দেশটাকেই যে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর পাঁয়তারা চলছে, এবং সেই পাঁয়তারাটা প্রফেসর ইউনূস 1.5 বছরের জায়গায় যদি 5 বছর শাসন ক্ষমতায় থাকতো, সেটা যে প্রতিষ্ঠিত হয়ে যেত, এই দেশটা জঙ্গিদের দখলে চলে যেত, সেটা একেবারে পরিষ্কারভাবে বলা যায়। দর্শক, এখন কি আপনি আশা করেন পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হলো, এখন যারা অপরাধী তাদের বিচার হবে, নাকি এই শামীম রেজার পরিবারের সদস্যরা, ভাই ভাবি ভাতিজা, তারা নতুন করে বিপদে পড়বে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।